আবার বড়শি ফেলল পিটারকিন। এবার নিজেই চেয়ে রইল নিচের দিকে। ওই যে আসছে আবার বেটা, আগেরটাই মনে হচ্ছে। খা খা, হ্যাঁ ধর, গিলে ফেল, গিলে ফেল। আহা, মুখে নিয়েও আবার বের করে দিল। দূর, আজ আর হবেই না। এত সহজেই হাল ছাড়ছ কেন? বলল জ্যাক। চলো অন্যদিকে যাচ্ছি, এক একটা বোকা বুদ্ধুকে পেয়ে গেলেই ব্যাস। দাঁড় বাইতে লাগলো জ্যাক। কয়েক ফুট এগোতে না এগোতেই দেখা গেল ওটাকে 5-7 ফুট পানির তলে, দেহের তুলনায় অনেক বড় মাথা। পিটারকিন বড়শি ফেলতে না ফেলতে বিরাট হা করে ছুটে এসে গিলে ফেলল টোপ। এইবার এইবার পেয়েছি। দড়ি টানতে টানতে চেঁচিয়ে উঠল পিটারকিন। বাপ রে বাপ, এমন রাক্ষস আর দেখিনি। মুখের হাত দেখেছ কত বড়? টানে টানে উঠে এলো মাছটা, মাথা তুলল পানির উপরে। সবাই চেয়ে আছি ওটার দিকে। বোধহয় একদিকে একটু বেশি কাত হয়ে পড়েছি তিনজনেই। ব্যাস, গড়ান দিল গাছ। পড়ে গেলাম পানিতে। পড়ার আগেই থাবা মারল পিটারকিন। মাছটাকে জড়িয়ে ধরে তবে পড়ল। আবার গাছে উঠে বসলাম আমরা। হাসতে হাসতে পেটে খিল ধরে যাবার জোগাড় হলো তিনজনেরই। তবে আরও সাবধান হলাম। পা দিয়ে আঁকড়ে ধরলাম গাছটাকে, পায়ের তলা থেকে যেন সরে যেতে না পারে। যাক, এতদিনে একটা কাজের কাজ হলো। মাছটা নিয়ে খুব খুশি পিটারকিন। চুনোপুঁটি ধরতে আর ভাল লাগছিল না। গাছের গায়ে বাড়ি দিয়ে মাছটাকে মেরে ফেলল পিটারকিন। তারপর আমার হাতে তুলে দিল। দড়ির মাথায় ঝিনুক বেঁধে পানিতে ফেলল আবার। নয়, মাছ ধরা নিয়ে ব্যস্ত আমরা। হঠাৎ সামনে কয়েক গজ দূরে পানিতে একটা আলোড়ন চোখে পড়ল। জলদি জলদি ওখানে নিয়ে চলো, চেঁচিয়ে বলল পিটারকিন। খুব বড় মাছ, ওটাকে ধরতে হবে। পিটারকিনের কথায় কান দিল না জ্যাক। চিন্তিত ভঙ্গিতে চেয়ে আছে পানির দিকে। বোঝার চেষ্টা করলো এক মুহূর্ত, চেঁচিয়ে উঠল পরক্ষণেই। পিটারকিন, জলদি দড়ি ধরে নাও, দাঁড় ধরো, জলদি। ওটা হাঙর। কথাটা শুনে যেন জমে গেলাম। ভয়ানক বিপদে পড়েছি। পানিতে ডুবে থাকা একটা গাছে বসে আছি। পা উরু ডুবে আছে পানিতে। টান দিয়ে যে তুলে আনবো তারও উপায় নেই। গড়িয়ে সরে যাবে গাছ, উল্টে পড়বো পানিতে, সেটা আরও মারাত্মক। বিন্দুমাত্র দেরি করল না পিটারকিন। দড়ি তুলে নিল। দাঁড় বাইতে শুরু করেছে জ্যাক। আমি আর পিটারকিনও যোগ দিলাম। তীর থেকে অনেক দূরে সরে এসেছি আমরা। যত তাড়াতাড়ি করি না কেন, ভারী গাছ যেন নড়তেই চায় না। দেখতে দেখতে কাছে এসে গেল হাঙর। ঘিরে চক্কর দিতে শুরু করলো। হাঙরের স্বভাব সম্পর্কে আমি কিংবা পিটারকিনের চেয়ে অনেক বেশি জানে জ্যাক। আরে, আরো আরো জোরে টানো, আক্রমণ করার জন্যে তৈরি হচ্ছে বেটা। প্রাণপণে দাঁড় বাইতে লাগলাম। ওই ওই যে আসছে, হুঁশিয়ার! হঠাৎ চেঁচিয়ে উঠল জ্যাক। ডুব দিয়েছে বিশাল হাঙর। চোখের পলকে চলে এলো কাছে। পানির তলায় দেখতে পাচ্ছি পরিষ্কার। উল্টে গেল ওটা। উপরের দিকে এখন ধূসর সাদা পেট, হাঙরের মুখ নিচের দিকে। কোনো কিছু কামড়াতে হলে উল্টে গিয়ে কামড়ায়। জোরে চেঁচামেচি শুরু করলাম আমরা। দাঁড় দিয়ে জোরে জোরে বাড়ি মারতে লাগলাম পানিতে। ভরকে গেল হাঙর, চলে গেল, কিন্তু ক্ষণিকের জন্যে। আবার ফিরে এলো ওটা। আমাদের চারপাশে চক্কর দিতে লাগলো। মাছটা ছুঁড়ে দাও, চেঁচিয়ে বলল জ্যাক। কয়েক মিনিট ঠেকাতে পারলেই তীরে পৌঁছে যেতে পারবো। ছুঁড়ে দিলাম। মাছটা পানিতে পড়ার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল হাঙর। পর মুহূর্তেই পানি ফুরে বেরোলো তার চোখা নাক, বিশাল হা, কয়েক সারি তীক্ষ্ণ দাঁত চোখে পড়ল পরিষ্কার। কাঁটা দিয়ে উঠল গায়ে। গায়ের জোরে দাঁড় বাইতে লাগলাম।
মাছটা গিলে নিয়ে অদৃশ্য হয়ে গেল হাঙ্গর। যাক গেল বোধ হয়, বাঁচলাম। কিন্তু না, মোটেই যায়নি বেটা। কয়েক মিনিট পরেই ফিরে এলো আবার। মাছটা খেয়ে ওর খিদে আরও বেড়েছে। মাত্র একবার চক্কর দিল আমাদের ঘিরে, তারপর সোজা ছুটে এলো সা করে। অবিশ্বাস্য দ্রুত গতি। দাঁড় বাবা বন্ধ, চেঁচিয়ে উঠল জ্যাক। পা দিয়ে আঁকড়ে ধরে রাখো গাছ, গড়াতে যেন না পারে। কোনো দিকেই তো তাকানোর দরকার নেই, যা বলছি করো। আঁকড়ে ধরলাম গাছটা। পরে কয়েকটা সেকেন্ড কয়েক যুগ বলে মনে হলো আমাদের কাছে। জ্যাকের নির্দেশ অমান্য করে হঠাৎ পেছনে ফিরে চাইলাম। পাথরের মতো স্থির হয়ে আছে জ্যাক। হাতের দাঁত তুলে নিয়েছে দু হাতে, তাকিয়ে আছে পানের দিকে। পানি চিরে তীর গতিতে ছুটে এলো হাঙরের পিঠের পাখনা। জ্যাককে নিশানা করেছে। গাছের কাছে চলে এলো হাঙর। শেষ মুহূর্তে চট করে পা তুলে নিল জ্যাক। হাঙ্গরের খসখসে চামড়ায় ঘষা লাগলো গাছের গায়ে। হুশ করে পানের উপর নাক তুলল ওটা। এত কাছে থেকে ওর মুখের ভেতরটা দেখতে পেলাম পরিষ্কার। ইতিমধ্যেই লাফিয়ে উঠে দাঁড়িয়েছে জ্যাক। হাঙরের মুখ হা করা মুখে দাঁত ঢুকিয়ে দিয়ে গুঁতো লাগালো। এত নড়াচড়া, কিছুতেই স্থির রাখতে পারলাম না গাছটাকে। জোরে এক গড়ান দিল, কাত হয়ে পানিতে পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে আবার হাত দিয়ে আঁকড়ে ধরলাম গাছটাকে। উঠে বসতে দেরি দেখে পিটারকিন আর জ্যাকও পানিতে মাথা তুলেছে। ওরাও পারে পড়ে গিয়েছিল। হাঙরটা চোখে পড়ল না। সাঁতরাও, আদেশ দিল জ্যাক। সোজা তীরের দিকে সাঁতরাতে শুরু করলাম। আমার গলা জড়িয়ে ধরো শক্ত করে। পেছনে আবার শুনলাম জ্যাকের গলা পিটারকিনকে বলছে। পিঠে সওয়ারি নিয়েও দ্রুত আমার পাশ কাটিয়ে চলে গেল জ্যাক। সাঁতারু বটে, আমি ওর কাছাকাছি থাকতেই হিমশিম খেয়ে যাচ্ছি। পৌঁছে গেলাম অগভীর পানিতে। এখানে আসতে পারবে না বিশাল হাঙর। বেঁচে গেলাম এ যাত্রা। হাঁপাতে হাঁপাতে এসে উঠলাম তীরে। পেছনে ফিরে চাইলাম। আবার ফিরে এসেছে বেটা। পিঠের পাখনা দেখা যাচ্ছে, চক্কর দিচ্ছে গাছটাকে ঘিরে। 10 প্রবাল দ্বীপে এসে ওঠার পর এই প্রথম সত্যি সত্যি বিপদের মুখোমুখি হলাম আমরা। চুপসে গেলাম কাটা বেলুনের মতো। মাছ ধরা বন্ধ, এমনকি ঝিনুক কুড়ানো। তীরের কাছাকাছি অগভীর পানিতে যা পাওয়া যায় তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, অন্তত যতদিন না একটা নৌকা বানিয়ে নেওয়া যায়। মন খারাপ হয়ে গেল পুরোপুরি। সাঁতার কাটাও বন্ধ। পানির তলায় অপরূপ বাগানে বেড়াতে যেতে পারবো না আর। অথচ এখানকার সবচেয়ে বড় আকর্ষণ এটা আমার আর জ্যাকের জন্যে। হাতছানি দিয়ে ডাকবে নীল পানি, কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারবো না। ইচ্ছে মতো সাঁতার কাটতে পারবো না। এটা একেবারেই অসহ্য। কিছু একটা উপায় বের করতেই হবে। মানুষের প্রয়োজনে তাকে সমস্যার সমাধান করতে বাধ্য করে। আমাদের বেলায়ও সেই একই ব্যাপার ঘটল। আর যাই করি না করি, সাঁতার না কেটে পারবো না। খুঁজতে বেরোলাম এমন একটা জায়গা যেখানে হাঙরের ভয় নেই। বেশি খুঁজতে হলো না, পেয়ে গেলাম। আমাদের কুড়ে থেকে মিনিট 10 পথ। মাঝারি আকারের লেগুন, সাগরের দিকটা ঘিরে রেখেছে প্রবাল প্রাচীর। অতি সরু একটা ফাটল দিয়ে সাগরের সঙ্গে যোগাযোগ। এতই সরু হাঙর কিংবা বিপজ্জনক অন্য কোনো বড় জলজ প্রাণী প্রবেশ করতে পারবে না। লেগুনটার নাম রাখলাম আমরা জলজ বাগান। এর আগে যেখানে ডুব দিতাম তার চেয়ে অনেক বেশি সুন্দর এই লেগুন। পানির তলায় প্রবাল ঝাড়ও অনেক বেশি বিচিত্র। হিংস্র প্রাণীর ভয় নেই, তাই এখানে নিরীহ জলজ জীবের সংখ্যা অনেক বেশি। পেছনের পাথরে পাহাড়ের জন্যে বাতাস লাগতে পারে না তেমন। প্রবাল প্রাচীরের জন্যে ঢেউ আসতে পারে না সাগরের দিক থেকে।
তাই পানি এখানে সবসময়ই শান্ত। আমি আর কি পরিষ্কার। কোথাও কোথাও 25-30 ফুট গভীর গভীর কিংবা তলার বালিতে একটা ছুঁচ পড়লেও উপর থেকে দেখা যাবে। লেগুনটা ভালো লাগার আরও কারণ আছে। এক জায়গায় পানির ভেতর থেকে উঠে গেছে পাহাড়ের দেয়াল। চ্যাপ্টা বড় একটা পাথর ঠেলে বেরিয়ে আছে পাহাড়ের গা থেকে। ওটাতে ওঠার পরও আছে ওটাতে ওঠার পথও আছে। ডাইভিংয়ের খুব চমৎকার ব্যবস্থা। ওটার উপর উঠে পানিতে ঝাঁপ দিতে পারবো আমি আর জ্যাক। পিটারকিন অবশ্য পারবে না। বড়জোর ওটাতে বসে থাকতে পারবে। বসে বসে আমাদের সাঁতার দেখতে পারে সে। জায়গা পছন্দ হয়েছে। আর দেরি করলাম না, ঝাপাঝাপি শুরু করে দিলাম। উপর থেকে ঝাঁপিয়ে পড়ে ডুব দিয়ে চলে যাই গভীর পানিতে। তলার আগাছা আঁকড়ে ধরে বসে থাকি। তাড়া করি মাছদের। দেখে পিটারকিন আমাদের নাম দিয়ে দিল সাগরের সাদা জন্তু। লেগুনের পানিতে ডুব দিয়ে অনেক আশ্চর্য তথ্য জানতে পারলাম আমি আর জ্যাক। রীতিমতো গবেষণা চালালাম সামুদ্রিক জীব আর উদ্ভিদের উপর। বালিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে অগণিত তারা মাছ, ঝিনুক, শামুক আর চিন। রঙিন প্রবালের ঝাড়ে মাছের বাসা। দেখতে দেখতে সময় কোথা দিয়ে বয়ে যায় খেয়ালই থাকে না। লেগুনার পাশেই পাথুরে একটা খাদে অ্যাকোরিয়াম বানালাম আমি। তাতে জিয়ে রাখলাম মাছ, ঝিনুক, শামুক। অবসর সময় কাটে ওগুলোর উপর নিরীক্ষা চালিয়ে। টেলিস্কোপ থেকে খুলে নেওয়া আতস কাজটা খুব কাজে লাগে এ সময়। এই সময়ই একদিন দ্বীপের ভেতরে তল্লাশি অভিযান চালানোর পরিকল্পনা করলাম। সিদ্ধান্ত হয়ে যাবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে চাইলাম আমি আর পিটারকিন, কিন্তু বাধা দিল জ্যাক। বলল, খালি হাতে বেরিয়ে পড়া ঠিক হবে না। কোথায় কোন বিপদ ঘাপটি মেরে আছে কে জানে। অস্ত্র শস্ত্র কিছু সঙ্গে থাকা দরকার। তাছাড়া বলল জ্যাক, নারকেল আর ঝিনুক খেতে খেতে জিভে চড়া পড়ে যাবার জোগাড় হয়েছে। আর ভাল লাগছে না। এক নাগারে কত খাওয়া যায়। মাঝে মধ্যে মাংস পেলে রুচি বদলানো যেত। গাছে গাছে অসংখ্য পাখি, ধরতে পারলে খাওয়া যায়। কিন্তু ধরবো কি দিয়ে? আমি ভাবছি তীর ধনুক বানিয়ে নেব। চমৎকার আইডিয়া। আনন্দে হাততালি দিয়ে উঠল পিটারকিন। তুমি ধনুক বানাও, আমি তীর বানিয়ে দেব। দেখলেই পাথর ছুঁড়ে মারি, কিন্তু লাগাতে পারলাম না আজ পর্যন্ত। ভুলে গেছো মনে করিয়ে দিলাম। আমার পায়ে লাগিয়েছিলে একদিন। আমি পাখির কথা বলছি, বলল পিটারকিন। তোমার পায়ে লাগিয়েছিলাম, তুমিও ছাড়োনি। পাথরটা তুলে ঠিক ছুঁড়ে মেরেছিলে আমাকে। তবে হ্যাঁ, আমার চেয়ে তোমার হাত অনেক বেশি সই। পাখিটার কাছ থেকে গজ চারেক বাইয়েছিলে তুমি। তাহলে বুঝতেই পারছো কেমন সই আমার হাত। কাজের কথায় আসা যাক। বললাম, জ্যাক, আজকের মধ্যেই 3টা ধনুকার তীর বানানো সম্ভব না। একটা করে বানাও, আমরা একটা করে মুগুর বানিয়ে নেব। ঠিক সায় দিল জ্যাক। যাব বললে আর বসে থাকতে ইচ্ছে করে না। তবে বেলা আর বেশি বাকি নেই। একটা ধনুকই বোধহয় বানিয়ে সারতে পারবো না। আলো থাকবে না। বাতি থাকলে রাতেও কাজ করা যেত। সূর্য ডোবার পরই খেয়ে দিয়ে শুতে যাবার অভ্যাস করে ফেলেছি আমরা। আবার ভোরের পাখি ডাকার সঙ্গে সঙ্গেই উঠে পড়ি। জলজ বাগানে গিয়ে গোসল ছেড়ে ঝিনুক আর নারকেল নিয়ে ফিরে আসি। নাস্তা সেরে কাজে লাগি। প্রবাল দ্বীপে আসার পর এই প্রথম বাতির প্রয়োজন বোধ করলাম। আগুনের আলোয় কাজ করতে পারবো না, প্রশ্ন করলো পিটারকিন। তা পারবো, বলল জ্যাক। তবে এমনিতেই যা গরম, আগুনের কাছাকাছি থাকতে খুব কষ্ট হবে। ঠিকমতো কাজ করতে পারবো বলে মনে হয় না। হ্যাঁ, চিন্তিত দেখালো পিটারকিনকে। সিদ্ধ হয়ে যাব। এসব দ্বীপে এক ধরনের বাদাম থাকে, বয়ে পড়েছি। ওগুলো দিয়ে বাতি জ্বালায় আদিবাসীরা।
ক্যান্ডেল নাট বলে। তাহলে ওই বাদাম দিয়ে বাতি বানিয়ে নিলেই তো হয়, মুখের কথা কেড়ে নিয়ে বলল পিটারকিন। এতদিন খামোকা অন্ধকারে রেখেছ কেন আমাদের? তা তো হয়, বলল জ্যাক, কিন্তু ক্যান্ডেল নাট পাবো কোথায়? কেন এ দ্বীপে নেই? দেখতে কেমন? আকারে আখরোটের সমান, রূপালি পাতা। দেখেছি, চেঁচিয়ে উঠল পিটারকিন। দেখেছি আমি। কোথায়? এই তো, আধ মাইল হবে এখান থেকে। চলো চলো দেখি। কুড়াল নিয়ে উঠে দাঁড়ালো জ্যাক। সত্যি ক্যান্ডেল নাটের গাছই দেখেছে পিটারকিন। চকচকে সাদা পাতা, দূর থেকে রূপালি দেখায়। আশেপাশের ঘন সবুজের মাঝে গহনার মতো ফুটে আছে। পকেট বোঝাই করে বাদাম পেড়ে নিলাম আমরা। ফেরার পথে পিটারকিনকে একটা নারকেল গাছে তুলে দিল জ্যাক। আমরা সাঁতারে পটু, কিন্তু গাছে চড়ার বেলায় পিটারকিনের কাছে কিছুই না। উঁচু উঁচু নারকেল গাছে বানরের মতো উঠে পড়ে সে। গাছের মাথায় চড়ে বসে কুড়াল দিয়ে কুপিয়ে একটা ডগা কাটলো পিটারকিন। মাঝখানের কচি ডগা পেঁচিয়ে থাকা গামছার মতো জিনিসও কেটে নিল খানিকটা জ্যাকের নির্দেশে। তারপর নেমে এলো। ধনুক বানানোর উপযোগী চারা গাছ কাটলো জ্যাক। তীর বানানোর জন্য সরু সোজা ডাল কেটে নিল পিটারকিন। আমি কাটলাম মাঝারি আকারের দুটো ডাল। মুগুর বানাবো। ইংরেজি ভি অক্ষরের মতো দেখতে ছোট একটা ডাল কেটে নিল জ্যাক। ওটা দিয়ে কি হবে জিজ্ঞেস করলাম। গুলতি বানাবো। তোমার হাত বেশ সই আছে মনে হচ্ছে, পাখি মারতে পারবে। খুশি হলাম। কি করে কি দিয়ে গুলতি বানাবে জ্যাক ভেবে অবাকও হলাম। ঘরে ফিরে এলাম আমরা। প্রথমেই বাতি বানাতে বসলো জ্যাক। কয়েকটা বাদামের ছাল ছাড়িয়ে নিল। তামার পেন্সিলের মাথা দিয়ে একটা করে ছিদ্র করলো প্রতিটা বাদামের গায়ে। নারকেলের কাঁচা ডগা কেটে কয়েকটা ছোট ছোট সরু কাঠি বানালো। দুই মাথায় চোখা করে নিল। একটা মাথা ঢুকিয়ে দিল ছিদ্রের মধ্যে, অন্য মাথা গাঁথলো মাটিতে। কাঠির মাথায় আটকে বসে রইল বাদাম। আগুন লাগতেই জ্বলে উঠল। অন্ধকারে বেশ ভালো আলো দেবে। সাঁঝের সঙ্গে সঙ্গেই রাতের খাওয়া সেরে নিয়ে কাজে বসে গেলাম আমরা। বাতির আলোয় কাজ করে যাচ্ছি, খুব ব্যস্ত। কথাবার্তা কম হচ্ছে। বাইরে নিঝুম রাত। হঠাৎ কানে এলো চিৎকারটা। রাতের নিস্তব্ধতা ফুরে ছুটে এলো যেন, তীক্ষ্ণ, কর্কশ, আতঙ্কিত। ঠিক কোন দিক থেকে এলো বোঝা গেল না, তবে সাগরের দিক থেকে এসেছে সন্দেহ নেই। অনেক দূরে রয়েছে সে আমাদের কাছ থেকে। কে? ছুটে বেরিয়ে এলাম কুড়ে থেকে। সৈকতে এসে দাঁড়ালাম। কালো সাগরে ফসফরাসের ঝিকিমিকি। আর কিছু দেখা যাচ্ছে না। ফিরে আসার জন্যে পা বাড়িয়েছি। এই সময় আবার শোনা গেল চিৎকার। কাপা কাপা টানা টানা আর্তনাদ করে উঠেছে যেন কেউ। গাধার ভয়ার্ত ডাকের সঙ্গে মিল আছে। থমকে দাঁড়ালাম। কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে। ঘোলাটে আলোয় কেমন রহস্যময় হয়ে উঠেছে সামনের সাগর, পেছনের বনভূমি। কিন্তু কই, কিছুই তো দেখা যাচ্ছে না। চাঁদের আলোয় অদ্ভুত দেখাচ্ছে সাগরের বুকে দ্বীপগুলো। মোড়ে আকাশের দিকে পেট তুলে দিয়ে অনর ভেসে আছে যেন নাম না জানা কতগুলো সাগর দানব। গায়ে গা ঘেঁষে দাঁড়িয়েছি তিনজনে। কি ওটা? ফিসফিস করে বলল পিটারকিন। জানি না, নিচু গলায় বলল জ্যাক। এর আগেও দুবার ওই চিৎকার শুনেছি রাতের বেলা। আজকের মতো এত জোরালো ছিল না। ভেবেছিলাম ভুল শুনেছি। যদি ভয় পেয়ে যাও এজন্য বলিনি বলিনি তোমাদের। অদ্ভুত তাই না? বলল পিটারকিন। আমার দিকে ফিরল রাল্ফ। ভূত বিশ্বাস করো তুমি? হ্যাঁ? না। ঢোক গিললাম। তবে সত্যি ভয় পাচ্ছি এখন। তোমার কি মনে হয় জ্যাক? জিজ্ঞেস করলো পিটারকিন। কিসের চিৎকার? ভূত বিশ্বাস করি না আমি।
ভয়ও পাচ্ছি না। নিজের চোখে কখনো ভূত দেখিনি, সত্যি সত্যি দেখেছে এমন কারো সঙ্গে সাক্ষাৎও হয়নি। সবসময় দেখে এসেছি প্রতিটি রহস্যের পেছনে কোনো না কোনো ব্যাখ্যা রয়েছে। কারণটা জানা হয়ে গেলে রহস্যটা আর রহস্য থাকে না, আজবও থাকে না। আমার বিশ্বাস ওই চিৎকার ভূতে করেনি, এর পেছনেও কোনো কারণ আছে এবং শিগগিরই জানতে পারবো আমরা সেটা। ভূত বেটাকে ধরতে পারলে পিটিয়ে তক্তা করব। জ্যাকের কথায় ভয় অনেকখানি কেটে গেছে পিটার কিনের। তেমন বুঝলে পুড়িয়ে খেতেও ছাড়ব না। ঠাট্টা করে বলল, জ্যাক চলো ঘরে ফিরে যাই, কাল সকালেই আবার বেরোতে হবে। চিৎকারের ব্যাপারটা ভুলতে পারলাম না, যদিও ভয় কেটে গেছে অনেক। রাতে ভালোই ঘুম হলো। ঝরঝরে দেহ মন নিয়ে ঘুম ভাঙল পরদিন সকালে। নাস্তা সেরে আমাদের অস্ত্রশস্ত্র নিয়ে বসলাম। রাতে পরীক্ষা করে দেখার সুযোগ পাইনি। কি বানিয়েছি, কতখানি কাজের হয়েছে বোঝা দরকার। 5 ফুট লম্বা এক ধনুক বানিয়েছে জ্যাক, 2টো তীর। সরু সোজা একটা চারা গাছ কেটে 12 ফুট লম্বা এক বল্লম বানিয়েছে পিটার কিন। মাথায় বেঁধেছে লোহার চোখা ফলা। দ্বারের মাথায় পাওয়া লোহার পাত থেকে ছুরি বানিয়েও খানিকটা অবশিষ্ট ছিল, ওটাই কাজে লাগিয়েছে সে। নারকেলের গামছা ভাঁজ করে পুরো ফিতে বানিয়ে নিয়েছে জ্যাক। রবারের পরিবর্তে ওই ফিতে লাগিয়ে গুলতি বানিয়ে দিয়েছে আমাকে। আমি বানিয়েছি 2টো মুগুর। ঘুরিয়ে কায়দা করে বাড়ি মারতে পারলে বাঘের মাথাও ছাতু করে দেয়া যাবে। চমৎকার সব অস্ত্রশস্ত্র। খাওয়া দাওয়া শেষ, আর দেরি কেন, বেরিয়ে পড়তে চাইলাম। বাধা দিল জ্যাক, বলল, অস্ত্র বানিয়েছি বটে, কিন্তু ওগুলো কতখানি কাজ করে, আমরা ব্যবহারই বা কতদূর করতে পারছি জানা দরকার। ব্যবহার করতে গিয়ে বুঝলাম কতখানি খাঁটি কথা বলেছে জ্যাক। 20 বার ছুঁড়েও 5 গজ দূরের নিশানায় একটা তীর লাগাতে পারল না সে। তাছাড়া বেশি মোটা হয়ে গেছে ধনুকের গাছ, টেনে বাঁকা করাই মুশকিল। চেয়েছে আরও সরু করে নিতে হবে। পিটার কিনের বল্লম বেজায় ভারী, ওটাও সরু করতে হবে, ওজন কমাতে হবে। তবে ছোট করতে রাজি হলো না সে। তার মতে লম্বা বল্লমের অনেক সুবিধে। আমার গুলতি বেশ ভালোই হয়েছে, তবে পাখিকে ঢিল ছুটতে গিয়ে পিটার কিন যতখানি সই করতে পেরেছে তার চেয়ে বেশি সুবিধে করতে পারলাম না আমি। আরও একটা ব্যাপার, পাখিকে ছোড়া ঢিল এসে লেগেছিল আমার পায়ে। আমার ছোড়া গুলতির পাথর গিয়ে লাগলো পিটার কিনের টুপিতে। আরেকটু হলেই দিয়েছিলাম কপাল ফাটিয়ে। অবশেষে বাধ্য হয়েই সিদ্ধান্ত নিতে হলো, সেদিন বেরোতে পারছি না আমরা, আগে হাত সই করতে হবে, অস্ত্রগুলো ঠিকঠাক করতে হবে, তারপর অন্য কথা। সারাটা দিন ব্যস্ত রইলাম আমরা। ভীষণ ক্লান্ত হয়ে ঘরে ফিরলাম, তবে সন্তুষ্ট। আগামী কাল আর কোনো বাধা নেই, বেরোতে পারবই। এক ঘুমে পার করে দিলাম রাতটা। 11। পরদিন সকালে ঘুম ভাঙলো তখন সূর্য উঠছে। আগেই ঘুম ভেঙেছে জ্যাকের। আমি চোখ মেলতেই উঠে বসলো, ডেকে তুললো পিটার কিনকে। আজ আর সাঁতার কাটার সময় নেই। তাড়াহুড়ো করে গোসল সেরে এলাম। নাস্তা সারতে দেরি হলো না। কাপড় চোপড় পরাই আছে। নারকেলের গামছা ভাঁজ করে বেল্ট বানিয়ে কোমরে আটলো জ্যাক। কুড়ালটা আটকে নিল তাতে। হাতে তুলে নিল ধনুক। আমাকে আর পিটার কিনকেও ওরকম বেল্ট বানিয়ে নিতে বানালাম। আমার মুগুর আর গুলতি ঝুলিয়ে নিলাম কোমরে। পিটার কিন তার মুগুর ঝোলালো, বল্লম তুলে নিল কাঁধে। সশস্ত্র হয়ে বেরিয়ে পড়লাম আমরা। চমৎকার আবহাওয়া, সঙ্গে খাবার নেয়ার দরকার মনে করলাম না। সারা দ্বীপেই ছড়িয়ে আছে নারকেল গাছ। খিদে পেলে
পেরে নিলেই হবে। ঝুনো নারকেল পাড়ারও দরকার পড়ে না, গাছের গোড়াতেই পড়ে থাকে, শুধু ডাব পাড়তে হয়। পিটার কিন্তু সঙ্গে চলছেই, সুতরাং অসুবিধে নেই মনে করে টেলিস্কোপের কাজটা পকেটে নিলাম আমি। আগুন জ্বালানোর দরকার পড়তে পারে। কিছুক্ষণ নীরবে হাঁটলাম আমরা। পাহাড়, জঙ্গল, সাগরে দেখার মতো অনেক কিছু আছে। দেখতে দেখতে চললাম। জাহাজ উপত্যকা পেরিয়ে এলাম। সৈকত ধরে এসে পড়লাম সেই জোড়া পাহাড়ের গোড়ায়। উপত্যকা ধরে এগিয়ে চললাম। একটা মোড় নিয়েই থেমে গেল পিটারকিন। বল্লম তুলে একপাশে দেখালো। আরে ওটা কি? দাঁড়িয়ে পড়লাম। শখানেক গজ দূরে পাথরে একটা সমতল জায়গা, 7-8 ফুট লম্বা একটা থাম দাঁড়িয়ে আছে। ওটার 50 গজের মধ্যেই সাগর। মাত্র এক মুহূর্ত, তারপরই ভেঙে পড়ে গেল থামটা। অবাক হয়ে গেলাম। কয়েক কয়েক মুহূর্ত পরেই আবার আরেকটা থাম দেখা দিল আরেক জায়গায়। ভেঙে পড়ল। পরক্ষণে আরেকটা দেখা দিল, আরেকটার কাছেই, আগেরটার কাছেই। এটাও ভেঙে পড়ল। হঠাৎই বুঝে গেলাম ব্যাপারটা। ফোয়ারা, পাথরের মাঝে মাঝে গর্ত দিয়ে ছিটকে বেরোচ্ছে পানি। কি, কিন্তু কারণটা কি? দেখতে চললাম। কয়েক মিনিটেই পৌঁছে গেলাম ওখানে। এবড়ো খেবড়ো জায়গা, অসংখ্য গর্ত, মাটি পাথর ভিজে চুপচুপে হয়ে আছে। দাঁড়িয়ে রইলাম। হঠাৎ কাছেই চাপা একটা শব্দ হলো। পরক্ষণে হিস হিস আওয়াজ। সঙ্গে সঙ্গে আমার ঠিক পেছনের একটা গর্ত থেকে ছিটকে বেরোলো পানি, মোটা থামের আকারে। ভিজে গেল সারা শরীর। আমার কাছেই জ্যাক, সেও ভিজে গেল। একটু দূরে দাঁড়িয়ে আমাদের দুরবস্থা দেখে হেসে ফেলল পিটারকিন। গর্তটার কাছ থেকে সরে এলাম। দাঁড়াতে না দাঁড়াতেই পেছনের আরেকটা গর্ত থেকে পানি ছিটকে বেরোলো, আবার ভিজিয়ে দিল আমাকে আর জ্যাককে। ব্যাপার দেখে পিটার কিন্তু হেসেই খুন। দেখে শুনে পা ফেলো। হাসতে হাসতে বলল পিটারকিন, নইলে আবার ভেজাবে। হা হা হা। মাঝপথে আচমকা হাসি থেমে গেল। ঠিক তার পায়ের নিচ থেকে বেরিয়েছে পানি। পানির তোরে উল্টে পড়ে গেল পিটারকিন। হাড়টার ভেঙে গেল না তো? আমি আর জ্যাক ছুটলাম, গিয়ে ধরে তুললাম পিটারকিনকে। না, ভাঙেনি। তাড়াতাড়ি ওই জায়গা ছেড়ে সরে পড়লাম আমরা। একটা শুকনো জায়গায় এসে গায়ের কাপড় চোপড় খুলে ফেললাম আমরা। আগুন জেলে তাড়াহুড়ো করে শুকিয়ে নিলাম, পরে নিলাম আবার। সৈকতের দিকে রওনা হলাম। ওই ফোয়ারার উৎপত্তির কারণ জানতে চাই। পাথরে জায়গাটা ঘুরে এসে দাঁড়ালাম সৈকতে। হঠাৎ খাড়া হয়ে নেমে গেছে এখানে সৈকত। প্রবল স্রোতে ভেঙে পড়া নদীর পাড়ের মতো দেখতে। বড় একটা ঢেউ এসে আছড়ে পড়ল তীরে। কয়েক সেকেন্ড পরেই ছিটকে উঠল ফোয়ারা। একটা, আরেকটা, তারপর আরেকটা। ব্যাপারটা অনুমান করে নিলাম। সাগর আর গর্তগুলোর যোগাযোগ আছে নিশ্চয় মাটির তলা দিয়ে। জোরালো ঢেউ আছড়ে পড়লেই ধাক্কা খেয়ে পানি ঢুকে পড়ে সরু সুড়ঙ্গগুলোতে। আর কোনো পথ না পেয়ে গর্তের মুখ দিয়ে ছিটকে বেরোয়। সরে আসার কথা ভাবছি, হঠাৎ ডাকলো আমাকে জ্যাক। তার কাছে গিয়ে দাঁড়ালাম। আঙুল তুলে দেখালো জ্যাক। ওটা কি? আঙুল টাঙন নয় তো। পাথরের দেয়ালের গা থেকে বেরিয়ে আছে একটা বড় পাথর। ওটার উপর উঠে দাঁড়ালাম। তীক্ষ্ণ চোখে তাকালাম নিচের দিকে। পানিতে হালকা সবুজ একটা কিছু নড়ছে, বড় মাছের লেজের মতো। কোনো মাছ টাছ? বললাম। পিটারকিন, তোমার বল্লমটা দাও তো, বলল জ্যাক। বল্লমটা নিয়ে খোঁচা মারল সবুজ জীবটাকে। গাঁথল না বল্লমে। আবার খোঁচা লাগালো জ্যাক, কিন্তু গাঁথতে পারল না ওটাকে। আদৌ কোনো মাছ নাকি অন্য কিছু? গাচ্ছে না কেন?
এত খোঁচাখুচি হচ্ছে কিন্তু লেজ নড়া থামছে না। অদ্ভুত তো, বিড়বিড় করলো জ্যাক। ওর সঙ্গে একমত হলাম আমি আর পিটার কিন। এত খোঁচা মারা হলো ওটাকে, গাথাও গেল না, জায়গা ছেড়েও গেল না। মাত্রার শুরুতেই ওটার পিছনে আর যাত্রার শুরুতেই ওটার পেছনে আর সময় নষ্ট করতে চাইলাম না। এখনও প্রায় পুরো দ্বীপটাই দেখার বাকি আছে। চলে এলাম ওখান থেকে। সবুজ জিনিসটার কথা কিছুতেই বের করতে পারলাম না মাথা থেকে। মনে মনে ঠিক করলাম অদূর ভবিষ্যতেই ফিরে আসবো আবার এখানে। জানতেই হবে ওটা কি। 12। ছোট্ট উপত্যকাটায় অনেক প্রয়োজনীয় জিনিস পেয়ে গেলাম আমরা। কতগুলো তো খুবই দরকারি। গোল আলুর মতো এক ধরনের শেকড় এবং মিষ্টি আলু। এক ধরনের সবজি চিনতে পারলো জ্যাক, দক্ষিণ সাগরীয় দ্বীপগুলোতে পাওয়া যায়। এর নাম ট্যারো। প্রচুর পরিমাণে আলু আর সবজি তুলে নিয়ে পকেট বোঝাই করলাম। রাতে রেঁধে খাওয়া যাবে। সারাটা দিন ঘুরে বেড়ালাম আমরা। অনেক কিছু দেখলাম, অনেক কিছু আবিষ্কার করলাম। সূর্য ডোবার আগে আগে বন থেকে বেরোতে হবে। কাছেই সৈকত, ওখানেই রাত কাটাবো ঠিক করেছি। বনের ভেতর মশার বড় উৎপাত। পরন্ত বিকেলের সোনালি আলো ছড়িয়ে পড়েছে গাছপালার মাথায়। গাছে গাছে পাখির কলরব। বিচিত্র রঙের বিচিত্র আকারের পাখি, হাজারে হাজারে। কটা দেখব। উজ্জ্বল সবুজ, নীল, লাল, হলুদ, এগুলো হলো প্রধান রং। এছাড়াও রয়েছে আরও অনেক রঙের পাখি। হালকা ধূসর বন কবুতরের ঝাঁক দেখে আর সামলাতে পারলাম না নিজেকে। গুলতি দিয়ে পাথর ছুঁড়ে শেষে মেরেই ফেললাম একটাকে। অনেক দিন পর মাংসের ব্যবস্থা হয়ে গেল। রাতের খাবারটা জমবে ভালো। বনের বাইরে বেরিয়ে এলাম। হঠাৎ তীক্ষ্ণ শীষের শব্দ হলো মাথার উপর। চমকে মুখ তুলে দেখি বনহাঁসের ঝাঁক তীরের ফলার আকারে উড়ে চলেছে। চেয়ে রইলাম কোন দিকে যাচ্ছে পাখিগুলো, দেখতে চাই। নামতে শুরু করলো, লক্ষ্য করে এগোলাম সেদিকে। শিগগিরই ছোট্ট এক হ্রদের ধারে চলে এলাম। চারদিক ঘিরে আছে ছোট ছোট সবুজ গাছপালায়। পরিষ্কার নীল পানি, মস্ত এক আয়না যেন। গাছের ছায়া পড়েছে পানিতে, পাতার রং পর্যন্ত দেখা যাচ্ছে স্পষ্ট। ছায়া না বলে প্রতিবিম্ব বলাই ভালো। রোদে নেমে পড়েছে হাঁসগুলো, ফুটোফুটি শুরু করে দিয়েছে। ওগুলোর মাঝে মাঝে আছে আরও কয়েক ধরনের জলচর পাখি। হাঁসের আগে আগেই তীরের দিকে রওনা হয়ে গেছে ওগুলো। পানি এসে গেল জিভে। ইস, যদি অন্তত একটা হাঁস ধরতে পারতাম। পিটার কিনকে সৈকতে পাঠিয়ে দিল জ্যাক। আগুন জ্বালিয়ে রান্নাবান্না সেরে ফেলার নির্দেশ দিয়ে দিল। আমাকে নিয়ে রওনা হলো রোদের আরেক পারে। ওদিকেই যাচ্ছে পাখিগুলো। রাতের অন্ধকারে এক আধটা ধরার চেষ্টা করা যেতে পারে। কোথায় যে লুকিয়ে পড়েছে পাখিগুলো অনেক খুঁজেও বের করতে পারলাম না। পুরো আধ ঘন্টা খামোকাই নষ্ট করলাম। ধরা তো দূরের কথা, হাঁসের হদিশই পেলাম না। হতাশ হয়ে ফিরে চললাম। খানিকটা এগিয়ে থমকে দাঁড়ালাম। সামনে মাত্র 10 গজ দূরে এক অদ্ভুত দৃশ্য। বিশাল এক গাছ, কাণ্ডের শেষ মাথা থেকে চারদিকে ছড়িয়ে পড়েছে ডাল। প্রায় প্রতিটাই 5 ফুটের মতো লম্বা, বড় বড় পাতায় ঢাকা। বিরাট এক ছাতার মতো দেখতে লাগছে। ডালে ডালে ঝুলছে এক ধরনের উজ্জ্বল হলুদ ফল। ফলের ভারে নুয়ে পড়েছে ডালগুলো। গাছের গোড়ায় বিছিয়ে আছে পাকা ফল। ওগুলো খেতেই এসেছে বোধ হয় প্রাণীগুলো। গাছটাকে ঘিরে এখন ঘুমাচ্ছে মাদিমদ্দা বুনোধারী বাচ্চায় মিলে 20 খানেকের কম না। বুনো শুয়োর। খুশিতে দাঁত বেরিয়ে পড়েছে জ্যাকের। রাল্ফ, ফিসফিস করে বলল সে। গুলতিতে পাথর পড়াও। ওই যে ভোটকা একটা মদ্দা শুয়ে আছে, ওটার নাক সই করবে। আমি দেখি এ ধারের একটি বাচ্চার গায়ে তীর বেঁধানো যায় কিনা।
জাগিয়ে নিলে ভালো হতো না? ফিসফিস করে বললাম। ঘুমের মধ্যেই মেরে ফেলবো। কাজটা উচিত হবে? শিকারের উদ্দেশ্যে শিকার করলে হতো না, বলল জ্যাক। কিন্তু মাংসের জন্য মারছি আমরা, খাবার জন্যে। তাছাড়া আমাদের কাছে যেসব অস্ত্র, এগুলো দিয়ে মরবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। নাও এখন মারো। নাকে লাগাতে পারলাম না, তবে পুরোপুরি মিছও করলাম না। ধূপ করে গিয়ে শুয়োরটার পিঠে পিঠে লাগলো পাথর। চমকে লাফিয়ে উঠে দাঁড়ালো প্রাণীটা। তীক্ষ্ণ এক ডাক ছেড়েই ছুটে পালালো। কিছুই হয়নি। জ্যাকের তীরও ছুটে গেছে। সেও জায়গা মতো লাগাতে পারেনি। কানে ঢুকে আটকে গেছে তীরের ফলা। ঝুলছে। আর্তনাদ করে উঠল বাচ্চাটা। আমিও মিস করেছি। চেঁচিয়ে উঠল জ্যাক। কুড়াল বাগিয়ে ধরে ছুটতে শুরু করেছে। ঝাড়া দিয়ে কান থেকে তীর খুলে ফেলার চেষ্টা করলো শুয়োরের বাচ্চা। পারল না। শেষে ওটা নিয়েই ছুট লাগালো দলের পেছনে। চোখের পলকে অদৃশ্য হয়ে গেল ঘন ঝোপের ভেতরে। দলটার ঝোপঝাড় ভেঙে ছুটে পালানোর আওয়াজ কানে এলো খানিকক্ষণ। তারপর সব চুপচাপ। দূর, কোনো কাজই হলো না। নাক চুলকাচ্ছে জ্যাক। না, আমি হতাশ। চলো যাই, দেখি পিটারকিন কতখানি কি করেছে। দেরি হয়ে গেছে এমনিতেই। নীরবে এগিয়ে চললাম আমরা। বন পেরিয়ে বেরিয়ে এলাম খোলা সৈকতে। আগুন দেখতে পেলাম, কিন্তু আশেপাশে কোথাও নেই পিটারকিন। গেল কোথায়? অবাক চোখে তাকালাম এদিক ওদিক। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কানে এলো তীক্ষ্ণ আর্তনাদ। পরক্ষণেই আনন্দিত চিৎকার। পিটারকিন, চলো তো দেখি কি হয়েছে, বলে উঠলাম। আমি আর জ্যাক পা বাড়ানোর আগেই শোনা গেল পিটারকিনের গলা। বন থেকে বেরিয়ে আসছে কেল্লা ফতে। এগিয়ে গেলাম। বল্লমটা পিটারকিনের কাঁধে। গলায় গাঁথা শুয়োরের বাচ্চা। দেখো জ্যাক, কাছে এসে বলল পিটারকিন। বাচ্চাটার কান ফুটো। এই তীরটা চিনতে পারো? জ্যাকের তীর। ওই বাচ্চাটার কানে ফুটো করেছিল সে। দারুণ জমবে রাতের খাবার। কাজে লেগে গেলাম আমরা। যা ফার্স্ট ক্লাস কাবাব হবে না? আগুনে ঝলসাচ্ছে আস্ত বন কবুতর। সেদিকে চেয়ে বলল পিটারকিন। রাল্ফ, একটু নজর রেখো, আমি আসছি। জ্যাক, তোমার কুড়ালটা দাও তো। অবাক লাগলো। কুড়াল নিয়ে কোথায় যাবে পিটারকিন? যেখান থেকে শুয়োরের বাচ্চাটা নিয়ে বেরিয়েছিল সেখানেই আবার গিয়ে ঢুকলো পিটারকিন। কয়েক মিনিট পরেই বেরিয়ে এলো আবার। হাতে গোটা ছয়েক মোটা লম্বা আখ। সপ্রশ্ন চোখে তার দিকে তাকালাম আমি আর জ্যাক। আরও আছে, বলল পিটারকিন। ছোটোখাটো এক ক্ষেত, মানুষেই লাগিয়েছে মনে হলো। হতে পারে, সায় দিয়ে বলল জ্যাক। মানুষ ছিল এ দ্বীপে, এটা তো জানা কথাই। বাচ্চাটা কাটতে বসলো সে। লোহার পাতে বানানো ছুরি দিয়ে ছাল ছাড়ালো জ্যাক। কুড়াল দিয়ে কুপিয়ে আলাদা করে ফেললো চারটে পা। একটা রান তুলে নিয়ে ধুয়ে আনলো। চোখা একটা ডাল ঢুকিয়ে দিল মাংসের ভেতরে। তারপর ওটা ধরলো আগুনের উপর। পিটারকিন, কাজই করেছো একটা। জানলে কি করে শুয়োরকে তীর মেরেছি? শুয়োরের চেঁচামেচি শুনলাম। চোখ তুলে দেখি বন থেকে বেরিয়ে আছে একটা দল। বল্লম নিয়ে তাড়া করলাম। এই বাচ্চাটা চোখে পড়ল, কানে তীর। ওটার পেছনেই লাগলাম। আখ খেতে গিয়ে সেধলো। চুপচাপ দাঁড়িয়ে গেল। ভাবখানা মস্ত এক ফাঁকি দিয়েছে আমাকে। আমিও যেন দেখিনি। পা টিপে টিপে এগিয়ে গেলাম। পেছন থেকে মারলাম, ঘ্যাচ করে গেঁথে ফেললাম বল্লম দিয়ে। চমৎকার কাবাব তৈরি হলো। সাগরের লবণ পানি থেকে ভিজিয়ে আনা হয়েছে রান্না করার আগে, কাজেই নুন ছাড়া মনে হবে না। আলু আর ট্যারো সেদ্ধ করা গেল। বালিতে ছোট একটা গর্ত করলো জ্যাক। তাতে ভরল কিছু আলু আর সবজি। চ্যাপ্টা একটা ছোট পাথর দিয়ে
ঢেকে দিল গর্তের মুখ, উপরে ডালপাতা ফেলে আগুন জ্বেলে দিল। গর্তে আবদ্ধ থেকে তা ভাপে সেদ্ধ হয়ে গেল তরকারি। খেতে বসে গেলাম। জাহাজেও এত ভালো খাবার খাইনি, মন্তব্য করলো জ্যাক। ঠিক, মুখ ভর্তি মাংস চিবোতে চিবোতে বলল পিটারকিন। আজ তো এক আলু মুখে পুরে দিয়েছি, গরম। কথাই বলতে পারলাম না, কোনো মতে মাথা ঝুঁকিয়ে সাহেব জানালাম। বেশি দিন এখানে থাকলে, পিটারকিন বলল, খাওয়া ছাড়া আর কিছু ভাবতে পারবো না। এখনই কি পারছো? প্রশ্ন করে বসলো জ্যাক। জবাব দিল না পিটারকিন। বড় এক টুকরো মাংস পুড়ে দিয়েছে মুখে। অনেক দিন পর যা একখানা খাওয়া হলো না। খাওয়া শেষ করে ঢেকুর তুলে বললাম, এইবার শোয়ার ব্যবস্থা করতে হবে। কাছেই বড় একটা পাথরের টিলা, উপরের দিকে কার্নিশের মতো বেরিয়ে আছে পাথর, নিচে বালি। পুরো করে পাতা বিছিয়ে দিলাম, বালিতে শুয়ে পড়লাম। সারাদিন পরিশ্রম গেছে, এখন বোঝাই পেট। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। 13। পরদিন অনেক বেলায় ঘুম ভাঙল। অনেকখানে উঠে এসেছে সূর্য। কথাটা আগে কেবল শুনেছি, আজ জানলাম বেশি খেলে ঘুম বেশি হয়। ভোরে ওঠাই মুশকিল। তবে শরীরটা একেবারে ঝরঝরে লাগছে আমাদের। খিদেও পেয়েছে। অভ্যাস মতো সাঁতার কাটতে গেলাম। ফিরে এসে নাস্তা সেরে নিলাম। তারপর তৈরি হলাম অভিযান চালিয়ে যেতে। মাইল খানেকও হাঁটিনি। হঠাৎ কানে এলো চিৎকার। এর আগেও শুনেছি 6 বার, শুনেছি 2 বার সেই রাতে, কর্কশ গাধার ডাকের মতো। কি ওটা? জ্যাকের দিকে ফিরল পিটারকিন। চোখ বড় বড় হয়ে গেছে। পিটারকিনের কথার জবাব দিতেই যেন আবার চিৎকার শোনা গেল, আরও জোরে। ওই দ্বীপগুলোর কোনোটাতে কোনোটা থেকে আসছে। উবাল প্রাচীরের বাইরের কয়েকটা দ্বীপ দেখিয়ে বলল জ্যাক। ভূত ছাড়া আর কিছু না, বলল পিটারকিন। জ্যান্ত কোনো প্রাণীকে ওভাবে চেঁচাতে শুনিনি কখনো। চলো তো দেখি, বলে হাঁটতে শুরু করলো জ্যাক। খানিকটা এগিয়েই দাঁড়িয়ে পড়লাম। সবচেয়ে বড় দ্বীপটায় অদ্ভুত কয়েকটা জীব নড়াচড়া করছে। সৈকতে একেবারে পানির ধারে। আরে, শূন্য মনে হচ্ছে। পিটারকিনের চোখে বিস্ময়। আমারও তাই মনে হলো। একদল সৈন্য 3 ভাবে ভাগ হয়ে দাঁড়িয়েছে। ক্রস, সরল রেখা এবং চতুর্ভুজ তৈরি করেছে। একই রঙের পোশাক পরেছে সবাই, কোট আর সাদা প্যান্ট। ওদের দিকে চেয়ে আছি, এই সময় আবার শোনা গেল চিৎকার। আর কোনো সন্দেহ নেই, সাগর পেরিয়ে সেনাবাহিনীর কাছ থেকেই আসছে। ডাঙার উপর দিয়ে যতটা না পানির উপর দিয়ে, তার চেয়ে অনেক বেশি দূরে পৌঁছাতে পারে শব্দ। নরখাদকদের মারার জন্যে পাঠানো হয়েছে সেনাবাহিনী, মন্তব্য করল পিটারকিন। চুপচাপ দাঁড়িয়ে আছে জ্যাক। তীক্ষ্ণ চোখে দেখতে দেখতে হঠাৎ হো হো করে হেসে উঠল। কোথায় ভূত, কোথায় সৈন্য, আর কোথায় পেঙ্গুইন? হা হা হা। পেঙ্গুইন? পিটারকিন অবাক। তাই তো, পেঙ্গুইন সাগরের উপর নির্ভর করে বেঁচে থাকা এক জাতের পাখি। সামনাসামনি দেখতে পাবে একদিন। দাঁড়াও, আগে নৌকাটা বানিয়ে নিই, তারপরে গিয়ে উঠবো ওই দ্বীপে। হায় রে, এই আমাদের রক্তপিপাসু ভূত। চলো চলো, জলদি বাড়ি ফিরে যাই, নইলে আরও কত অদ্ভুত কাণ্ড দেখব কে জানে, বলল পিটারকিন। কিন্তু বাড়ি ফিরে গেলাম না আমরা। দ্বীপের সবটা না দেখে ফেরার ইচ্ছে নেই। সেদিন সারাটা দিন হাঁটলাম আমরা, নতুন আর কিছুই চোখে পড়ল না। তারপরের দিন ভোরে এমন একটা জিনিস দেখলাম, মনটাই ভারী হয়ে গেল। সেদিন সকালে ঘুম থেকে উঠে সাঁতার কেটে এসে নাস্তা সেরে বেরিয়ে পড়লাম। খানিকটা এগোতেই বালিতে ছোট একটা জানোয়ারের পায়ের ছাপ চোখে পড়ল। পিটারকিনের ধারণা কুকুর, কিন্তু আমি আর জ্যাক একমত হতে পারলাম না। তবে কিসের পায়ের ছাপ
তাও বুঝতে পারলাম না। তাজা ছাপ। শেষে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চললাম। বালি পেরিয়ে এলাম। সামনে এবড়ো খেবড়ো মাটি, ঘাস নেই খানিকটা জায়গায়। ওখানেই দাঁড়িয়ে আছে জিপটা, কালো একটা বিড়াল, বন বিড়াল। ফিসফিস করে বলল জ্যাক। দুটো তীর পড়ালো ধনুকে। তাড়াহুড়ো করে ছুটতে গিয়ে ব্যর্থ হলো নিশানা। জানোয়ারটার 8 ফুট দূরে মাটিতে গিয়ে বিঁধল তীর। আশ্চর্য! লাফিয়ে উঠে ছুট তো লাগালোই না। এগিয়ে এসে তীরটাকে শুঁকতে লাগলো বিড়ালটা। তাজ্জব ব্যাপার, এমন বন বিড়াল তো দেখিনি। কোমর থেকে কুড়াল খুলে নিয়ে এগোলো জ্যাক। দাঁড়াও দাঁড়াও, চেঁচিয়ে বাধা দিলাম ওকে। আমার মনে হচ্ছে বিড়ালটা কানা। দেখছো না কেমন রোম উঠে গেছে? বুড়ো হয়ে গেছে ওটা ঠিকই, কানা তো বটেই। বধিরও হতবাগা জীবটা শুধু ঘ্রাণ শক্তির উপর নির্ভর করেই বেঁচে আছে এখনো। বিড়ালটাকে ঘিরে দাঁড়ালাম আমরা। আহা বেচারা! তালুতে জিভ ঠেকিয়ে চুকচুক শব্দ করলো পিটার কিন। বসে পড়ে হাত রাখলো বিড়ালটার গায়ে। লেজ খাড়া করে ফেললো ওটা। মেউ মেউ ডেকে উঠল বিষণ্ণ গলায়। তারপর এগিয়ে এসে তার পায়ে গা ঘষতে লাগলো। পুষি পুষি, আমার চেয়ে বুনো না, ঘোষণা করলো পিটার কিন। 2 হাতে তুলে নিল বিড়ালটাকে। কারো পোষা। আনন্দে আত্মহারা হয়ে উঠেছে বিড়ালটা। পিটার কিনের গালে মাথা ঘষল, চিবুক চেটে দিল। তারপর মুখ লুকালো তার কাঁধে। একটানা গড়গড় আওয়াজ বেরোচ্ছে গলার ভেতর থেকে। কার বিড়াল এটা? কার বিড়াল ওটা? কে আনলো? অনেক বয়স হয়েছে জিপটার। যেই এনে থাকুক নিশ্চয় অনেক বছর আগে এনেছে। এই আবিষ্কারে উত্তেজিত হয়ে পড়লাম আমরা। আরও বেশি উত্তেজিত হয়ে পড়লাম জ্যাকের কথায়। সামনের দিকে চেয়ে বলে উঠল সে, গাছের গুঁড়িগুলো দেখেছ? কুড়াল দিয়ে কাটা হয়েছে। চলো কাছে থেকে দেখি। খোলা জায়গাটার পরেই বন শুরু হয়েছে। এক জায়গায় অনেকগুলো গাছ কাটা। গুঁড়িগুলো শুধু মরা শেকড় গেড়ে আছে মাটিতে। নিশ্চয় বেশ কয়েক বছর আগে কাটা হয়েছে। শ্যাওলায় ঢেকে আছে। কাছে পিঠে মানুষের পায়ের ছাপ চোখে পড়ল না, কিন্তু গুঁড়িগুলোর পাশের নরম মাটিতে বেড়ালের পায়ের অসংখ্য ছাপ। পিটার কিনের কোলে ঘুমিয়ে পড়েছে এখন ওটা। যাকে অনুসরণ করে এগোলাম। গজ 10 পরেই একটা গভীর নালা। গাছ ফেলে পুল তৈরি করা হয়েছে। পারাপারের ব্যবস্থা। পায়ে পায়ে এগিয়ে চললাম। পুল পেরোলাম। প্রতিটি পা ফেলছি আর মনে হচ্ছে এই বুঝি আজব কিছু চোখে পড়ল শিগগিরই একটা ছোট্ট কুঁড়ে। ধ্বংসের শেষ অবস্থায় রয়েছে। শ্যাওলায় ঢেকে গেছে কাঠের বেড়া, পাতার চাল অনবরত রোদ বৃষ্টি আর অযত্নের কারণে পচে গেছে। ধাক্কা দিলেই পড়ে যাবে এই অবস্থা। চারপাশে গজিয়ে আছে লম্বা লম্বা ঘাস। দরজা বন্ধ। এগিয়ে গিয়ে আলতো করে ঠেলা দিল জ্যাক। ভোঁতা একটা শব্দ তুলে খসে পড়ে গেল দরজা। ভেতরে পা রাখলাম আমরা। ঘরের এক কোণে চোখ পড়তেই চমকে উঠলাম। দুরু দুরু করে উঠল বুকের ভেতর। কাঠের নিচু একটা চৌকি। এককালে ঘাস পাতার বিছানা হয়তো ছিল, এখনও তার চিহ্ন পড়ে আছে। ওর উপর চিত হয়ে পড়ে আছে একটা মানুষের কঙ্কাল। কঙ্কালটার বুকের উপর হয়ে পড়ে আছে আরেকটা কঙ্কাল কুকুরের। প্রভুর বুকের উপর শুয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে প্রভুভক্ত জীবটা। নিজের অজান্তেই চোখের কোণে পানি দেখা দিল আমাদের। গাল বেয়ে গড়িয়ে নামার আগেই মুছে ফেললাম। জ্যাকও তাই করল। পিটার কিনের কোলে বিড়াল দাঁড়িয়ে রইল সে চুপচাপ,
জিপটার ঘুম নষ্ট করতে চাইল না। ঘরটা তন্ন তন্ন করে খুঁজলাম আমরা। কে এলো, কোথা থেকে এলো জানার চেষ্টা করলাম, কিন্তু না, কোনো রকম ডায়েরি নেই, কোথায়ও কোনো কিছু লেখা নেই। রহস্যটা রহস্যই রয়ে গেল। চৌকির পাশে শুধু একটা কুড়াল পাওয়া গেল, পুরনো, মসৃণে ধরে গেছে ফলায়। পাহাড়ের ঢালে গাছ কেটেছিল নিশ্চয় ওই লোকই, তাতে নামের আদক্ষর লিখেছিল। আখের ক্ষেত করেছিল হয়তো ওই। দ্বীপের এখানে ওখানে ছড়িয়ে আছে তারই চিহ্ন। এসো যাই। দীর্ঘশ্বাস ফেলল পিটারকিন। নীরবে বেরিয়ে এলাম আমরা কুড়ে থেকে। বেরোনোর সময় দরজার এক পাশের চৌকাঠে জ্যাকের কাঁধের ধাক্কা লাগলো। ওতেই খসে পড়ে গেল চৌকাঠ, দেবে গেল দরজার উপরের চাল। বাইরে বেরিয়ে ফিরে তাকালো জ্যাক। আমাকে বলল, এসো ঘরটা ফেলে দিই, ওই মানুষ আর তার কুকুরটার কবর হয়ে যাক। রাজি হলাম। মোটেই পরিশ্রম করতে হলো না। খুঁটিগুলোতে কুড়ালের একটা করে কোপ, ব্যাস, ধসে বসে গেল বেড়া আর চাল। বিশ্বস্ত বন্ধুকে বুকে নিয়ে শান্তিতে ঘুমিয়ে থাক এখন ওর তলায় হতবাগা অচেনা মানুষটা। মন খারাপ হয়ে গেছে, আর দ্বীপে ঘুরতে ইচ্ছে হলো না। বাড়ির দিকে রওনা হলাম। কোলে বেড়াল এক নাগারে নিঃশব্দে কাঁদছে পিটারকিন। আমি আর জ্যাকও নীরব। বিকেল নাগাদ ফিরে এলাম জাহাজ উপত্যকায়। কুড়েতে ঢুকে দেখলাম 3 দিন আগে যেখানে যে অবস্থায় রেখে গিয়েছিলাম ঠিক তেমনি রয়েছে। রুচি নষ্ট হয়ে গেছে। রাতে বিশেষ কিছু মুখে তুলতে পারলাম না। গড়িয়ে পড়লাম বিছানায়, কিন্তু ঘুম এলো না কারো চোখেই। অনেক রাত পর্যন্ত আলোচনা করে কাটালাম আমরা, তার বেশিরভাগই রহস্যময় মানুষটা আর তার 2 সঙ্গী কুকুর বেড়াল নিয়ে। তারপর কখন চোখ লেগে এলো বলতে পারবো না। পরদিন ঘুম ভাঙল বেলা করে। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করলো না, যেতে ইচ্ছে হলো না। শরীরের জড়তা, চোখে এখনো ঘুম। আবার ঘুমিয়ে পড়লাম।